এখন চিন্তা করো তো, যদি এই ডাইজেস্টিভ ট্র্যাক্টটা যে আছে এটা এরকম পুরোটাই এরকম করে টিউবের মতো হতো, এই ইসোফ্যাগাসের মতো, তাহলে কি আমাদের খাবার আর হজম হতো? জায়গা পেতো? পেত না। সেই জন্য এই ইসোফ্যাগাসের পরেই যখন অ্যাবডোমিনাল ক্যাভিটির মতো একটা বড় জায়গা আসলো, তখন সেখানে এরকম একটা উপত্যকার মতো, হ্যাঁ, একটা ছড়ানো একটা অর্গান, মোস্ট ডাইলেটেড একটা অর্গান তৈরি হয়ে গেল, যেটার নাম হচ্ছে স্টমাক। ঠিক আছে? তো স্টমাকটা, এটার কাজটা কি? এটা হচ্ছে ফুডের রিজার্ভার হিসেবে কাজ করে, আর ফুডটাকে একটা ইউনিফর্ম কনসিস্টেন্সির একটা অ্যাসিড কাইমে পরিণত করে। ঠিক আছে? তো কেমন করে করে, তার ভেতরের যে কোন কোন মাসেল আছে এগুলো আমরা পরে পড়বো। আজকে আমরা শুধু গ্রস অ্যানাটমি পড়বো, তাই না? আচ্ছা, এখন চলো দেখি তাহলে স্টমাকটা এটা এই অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কোথায় থাকে, কোন পজিশনে থাকে। এখন বিজ্ঞানীরা কি করেছেন, এই অ্যাবডোমিনাল, দেখতে পাচ্ছ এইরকম ভাবে দাগ কেটে 9টা ভাগে ভাগ করেছে। ঠিক আছে? এর মধ্যে এই যে এই মাঝখানের দুটো দাগ, এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, দুটোই, রাইটের একটা লেফটের। আবার যে হরাইজন্টাল যে দুটো লাইন, একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন আর একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার লাইন। বিজ্ঞানীরা এই ট্রান্সটিউবারকুলার লাইন টানার সময় ওনারা কি করেছেন, যে আমাদের যে সুপ্রাস্টার্নাল নথ আছে আর পিউবিক সিম্ফাইসিস, তো এই দুটোর মাঝখান বরাবর লাইন কেটে গেছে। অথবা আরেকভাবে তোমরা এটাকে করতে পারো যে ডিফিস্টার্নাম আছে, এই ডিফিস্টার্নাম জয়েন্ট আর হচ্ছে আম্বিলিকাস, এই দুটোর মাঝখান দিয়ে লাইন টানলে সেটাও ট্রান্সপাইলোরিক লাইন হবে। অথবা এই হ্যান্ডস ব্রেথ, এই যে আমাদের হাত, এইটার যে ব্রেথটা আছে ঠিক ডিফিস্টার্নাম থেকে ওই ততখানি নিচে, ডিফিস্টার্নাম থেকে হ্যান্ডস ব্রেথ ততখানি নিচে যদি লাইন টানা হয়, সেটাও ট্রান্সপাইলোরিক লাইন বরাবর করেসপন্ড করে। আর ট্রান্সটিউবারকুলার লাইনটা এটা টেনেছেন দুইটা আইলিয়াক টিউবারকুল বরাবর। আইলিয়াক টিউবারকুল অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে 5 সেন্টিমিটার ব্যাকে যে টিউবারকুল থাকে আইলিয়াক ক্রেস্টের ওখানে, সেটাকেই বলে আইলিয়াক টিউবারকুল। দুই পাশের দুটো আইলিয়াক টিউবারকুল বরাবর যে ইমাজিনারি লাইন, সেটাকে বলে ট্রান্সটিউবারকুলার লাইন। আর দুটো মিড ক্লাভিকুলার লাইন হচ্ছে ক্লাভিকুলের মাঝখান বরাবর, দুই পাশে দুটো। তো এর ফলে 9টা রিজিয়নে ভাগ হয়েছে। একদম উপরের রিজিয়নটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, তার ডান দিকে বলা হয় রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, তার বাম দিকেরটা লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। একদম মাঝখানে একটা যেখানে আম্বিলিকাস থাকে সেটা আম্বিলিক্যাল রিজিয়ন, তার ডান সাইডে রাইট লাম্বার রিজিয়ন, বাম সাইডে লেফট লাম্বার রিজিয়ন। একদম নিচের যে পোর্শনটুকু আম্বিলিকাসের হাইপোগ্যাস্ট্রিয়াম বা হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, তার ডান দিকে রাইট আইলিয়াক ফসা এবং তার বাম দিকে লেফট আইলিয়াক ফসা। এখন দেখো যে আমাদের স্টমাকটা কোন কোয়াড্রেন্টে পড়বে। তাহলে দেখো, আমরা যদি এখান দিয়ে আমাদের ট্রান্সপাইলোরিক লাইন বিবেচনা করি, এখানে যদি ট্রান্সটিউবারকুলার লাইন বিবেচনা করি, আর এখানে যদি রাইট মিড ক্লাভিকুলার আর লেফট মিড ক্লাভিকুলার লাইন বিবেচনা করি, তাহলে আমাদের স্টমাকটা পড়বে কোথায়? এপিগ্যাস্ট্রিক রিজনে পড়বে। আচ্ছা, এটা আম্বিলিক্যাল রিজনে থাকবে এবং লেফট সাইডে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনেও থাকবে, তাই না? তাহলে এই তিনটা কোয়াড্রেন্ট মিলে আমাদের স্টমাকটা আছে। আচ্ছা, এই যে বললাম যে স্টমাকটা ফুডের রিজার্ভার হিসেবে কাজ করবে, তাহলে এটার ক্যাপাসিটি কত? হ্যাঁ, এটা নিউবর্নে একরকম, অ্যাডাল্টে একরকম। নিউবর্নে এর ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml, আর অ্যাডাল্টের ক্ষেত্রে ক্যাপাসিটি 1 থেকে 1.5 লিটার। এখন স্টমাকে কি শুধু খাবারই থাকে? না, খাবারের সাথে সাথে কিছু এয়ারও থাকে। এয়ারটা কোথা থেকে এলো? এয়ার এসেছে আমরা যখন মুখে খাবারটা খাই, তখন তো আর এয়ার টাইট করে খাওয়া সম্ভব না, হাঁ করতে হয়, খাবারের সাথে সাথে বাতাসও থাকে, তো সেইটাই স্টমাকে চলে যায়। এখন তোমরা চিন্তা করে দেখো তো, কোনো একটা জায়গায় যদি আমি বাতাস ছেড়ে দিই, তাহলে সেই বাতাসটা কি ওই জায়গার ওই ঘরের নিচে যেয়ে থাকবে? না, ওই ঘরের উপরে উঠে যাবে। বাতাসের ধর্মই তাই, তাই না? এটা উপরের দিকে, হালকা তো উপরের দিকে চলে যায়।
স্টমাকের ক্ষেত্রেও তাই হয়। এখানে এই যে এয়ারটা, এটা স্টমাকের উপরের দিকের রিজনে চলে আসে, যে রিজনটাকে আমরা বলি হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টমাক। আর এয়ারটা ওই ফান্ডাসে থাকে বলে তাকে আমরা বলি ফান্ডিক এয়ার। এটা কি দেখা যায় কোনোভাবে কোনো টেস্ট করার সময়? হ্যাঁ, দেখা যায়। এটা যখন প্লেন এক্সরে করা হয়, আমরা যখন থোরাসিক রিজনের এক্সরে করি তখনও এই অ্যাবডোমেনের আপার পোর্শনটা আসে। আবার প্লেন এক্সরে অফ দ্য অ্যাবডোমেন করলে তো তার পোর্শন থাকবেই, অ্যাবডোমেনের অংশ থাকবেই। তো এখানে আমরা দেখতে পাবো লেফট সাইডে উপরের দিকে একটা রেডিও লুসেন্ট একটা এরিয়া, মানে কালো রঙের একটা শ্যাডো, সেটাই হচ্ছে আমাদের ফান্ডিক এয়ার। এটা নর্মাল। আচ্ছা, একদম শুরুর দিকে বলেছিলাম ইসোফ্যাগাস এসে স্টমাকে ঢুকবে একটা অরিফিস দিয়ে। এই অরিফিসটার নাম হচ্ছে কার্ডিয়াক অরিফিস। আচ্ছা, খাবার ঢুকলো তা তো বের হতে হবে, তাই না? ঠিক তাই। খাবারটা বের হওয়ার জন্য নিচের দিকে এখানে আরেকটা অরিফিস আছে, এইটা নিচের দিকে আরেকটা অরিফিস আছে, তাই না? এই অরিফিসটা হচ্ছে নাম হচ্ছে পাইলোরিক অরিফিস। পাইলোরিক এর টার্মটার মিনিং হচ্ছে, যে গ্রিক টার্মের মিনিং হচ্ছে গেট কিপিং। হ্যাঁ, তো এখানকার যে অ্যাসিড কাইনগুলো, এগুলো এই অরিফিস দিয়ে একটু স্কুইজ হয়, আবার ওপেন হয়, কিছুটা খাবার বের হয়, আবার বন্ধ হয়, আবার ওপেন হয়, কিছুটা খাবার বের হয়, আবার বন্ধ হয়। এরকম করে ওই টিকিট কেটে মেলায় ঢোকার মতো, মানুষ ঢোকে আবার আটকায়, টিকিট দেখে আবার বের ঢোকায়, এইরকম। তো এইরকম অ্যাকশন বলে, এরকম কাজ বলে এই জায়গাটার নাম হচ্ছে পাইলোরিক। তাহলে এটা পাইলোরিক অরিফিস। দুটো অরিফিস পেলাম, কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক অরিফিস। এবার দেখো যে এই আমাদের স্টমাকটা, এখানে দেখো একটা কার্ভ হওয়া একটা জায়গা আছে না? এই যে এরকম করে কার্ভ, বড় একটা কার্ভ, আবার এদিকে ছোট একটা কার্ভ, তাই না? বড় কার্ভটার নাম হচ্ছে গ্রেটার কার্ভেচার, আর এই ছোট কার্ভটার নাম হচ্ছে লেসার কার্ভেচার। ঠিক আছে? তো ছোট কার্ভের এখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে ছোটবেলায় লেখা জে এর মতো কিনা। হ্যাঁ, যেরকম করে এনে এরকম করে দিচ্ছি, এই জে এর মতো। তাহলে লিভিং এ বডিতে জে এর মতো দেখতে আমাদের স্টমাকটা। আচ্ছা, তো এই যে শেপটার কথা মনে রেখো, যে লেখার সময় নিচের দিকে যখন ঘুরিয়ে আনি তখন একটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্টের ওখানে তৈরি হয়, সৃষ্টি হয়, গর্ত তৈরি হয় একটা, হয় না? হয়। ওই গর্তটার নাম হচ্ছে এখানে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। আমরা তাহলে দুটো অরিফিস পেলাম, কার্ডিয়াক অরিফিস, এখানে পেলাম পাইলোরিক অরিফিস, পেলাম গ্রেটার কার্ভেচার, আমরা পেলাম লেসার কার্ভেচার। এখন দেখো এর সারফেস আছে সামনের দিকে, যেহেতু একটা ফ্ল্যাট এরিয়া, এতে তার সারফেস আছে। সামনে একটা সারফেস দেখা যাচ্ছে, আবার পেছনের দিকে আর একটা সারফেস দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তার স্টমাকটা যদি একদম এইরকম করে থাকতো বডিতে, তাহলে কি থাকা সম্ভব একদম এরকম করে? না, সম্ভব না তো, কারণ এর সামনে এইরকম বড় একটা লিভার থাকে, থাকে না? এর লেফট লোব, তার চাপে তো পেছনে চলে যাওয়ার কথা, একটু কাত হয়ে পেছনের দিকে চলে যাওয়ার কথা। তাহলে যদি একদম এইরকম থাকা সম্ভব হতো, তাহলে একদম সিম্পল, যে সামনের সারফেস তাকে নাম দিতাম অ্যান্টেরিয়র সারফেস, পেছনেরটার নাম দিতাম পোস্টেরিয়র সারফেস। কিন্তু ওইরকম একটা বড় অর্গান থাকার কারণে স্টমাকটা একটু কাত হয়ে এইরকম করে অবস্থান নেয়। এইটা নেওয়াতে এই দেখো যে কিছু অংশ উপরের দিকে মুখ করা। এখন এই সারফেসটা কিছুটা সামনের দিকে আবার কিছুটা উপরের দিকে থাকাতে নাম দিয়েছে অ্যান্টেরো সুপিরিয়র সারফেস। আবার পেছনের দিকেরটা এটাকে পোস্টেরিয়রলি থাকে এবং ইনফিরিয়রলি থাকে বলে তার নাম হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। এবার আসো যে দুইটা কার্ভেচারের কথা বলেছিলাম, এই পাশে গ্রেটার কার্ভেচার, এদিকে লেসার কার্ভেচার। তো স্টমাক, পেটের ভেতরে তো একটা পর্দা থাকে যেটা বিভিন্ন অর্গানগুলোকে ঢেকে রাখে, আবার কাউকে কাউকে ঢাকেও না। তো স্টমাককে এরকম একটা পর্দা ঘিরে রাখে, ওর নাম হচ্ছে পেরিটোনিয়াম। ঠিক আছে? থোরাসিক ক্যাভিটিতে ছিল হচ্ছে প্লুরা, ছিল পেরিকার্ডিয়াম, তো অ্যাবডোমিনের মধ্যে আছে পেরিটোনিয়াম। তো এই পেরিটোনিয়ামটা এই গ্রেটার কার্ভেচারের এখান থেকে, হ্যাঁ, স্টমাককে কভার করে এখান থেকে একটা বড় একটা পর্দার মতো ঝুলে থাকে। আমরা পরে এটা পড়বো, যখন পেরিটোনিয়াম পড়বো তখন আমরা এটা পড়বো। তো এটার নাম হচ্ছে গ্রেটার ওমেন্টাম বলে এটাকে। আবার লেসার কার্ভেচার এইখান থেকে আবার একটা পর্দা ঝুলে পড়ে, ঠিক আছে? ওইটাকে বলা হয় লেসার ওমেন্টাম। আমরা যদি এরকম করে গ্রেটার ওমেন্টামের দুইটা পর্দাকে ফাঁকা করি, তাহলে আমরা দেখব যে রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেসেলস, কিছু লিম্ফ্যাটিক্স পাবো, অ্যাডিপোজ টিস্যু পাবো।
আবার তেমনিভাবে যদি লেসার ওমেন্টামের এই দুইটা পর্দাকে এরকম করে ফাঁকা করি, এখানে আমরা দেখব যে রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস, লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস এবং লিম্ফ্যাটিক্স আর সাম টুইকস অফ নার্ভস, ভ্যাগাস নার্ভের কিছু টুইক দেখতে পাবো। ঠিক আছে? এখন পরীক্ষার সময় যেটা আমাদের এখানে মানে সচরাচর করতে হয় যে স্টমাকটা ধরতে হয়, হ্যাঁ, কেমন করে ধরবো আমরা সেটা একটু দেখি। এই যে আমাদের স্টমাকের ডিসকাস, দেখো এই যে তুমি আমাকে অ্যানাটমিক্যাল পজিশনগুলো কেন করতে হয়, কারণ এটা হাতে নিয়ে ডাক্তার সাহেব যদি এটাকে ঠিক জায়গা মতো প্লেসই করতে না পারে, তার মনের মধ্যে যদি নাই থাকে যে এটা কোন দিকে থাকতে পারে, তাহলে সেটা পেটের মধ্যে কেমন করে খুঁজে পাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি এটা হাতে নিয়ে আগে দেখবো যে আমার দুইটা কার্ভেচার আমি দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে এরকম বড় গ্রেটার কার্ভেচার আর একটা হচ্ছে লেসার কার্ভেচার। তাহলে আমার গ্রেটার কার্ভেচারটা এটা লেফটের দিকে থাকবে, হ্যাঁ, এবং কিছুটা অ্যান্টেরিয়রলি থাকবে, আর লেসার কার্ভেচারটা সেটা থাকবে হচ্ছে রাইটের দিকে এবং সেটা পোস্টেরিয়র। ঠিক আছে? মানে স্যার এটাতে এরকম করেও রাইট অ্যান্ড লেফট রাখা যায়, তাই না? তাহলে আমাকে এখন ঠিক করতে হবে আমি কোন দিকটা উপরে রাখি। এটা এখানে আমি যখন এই পাশের অরিফিসের জায়গাটা হাত দেবো, এটা কিন্তু শক্ত না, ঠিক আছে? কিন্তু আমি যখন নিচে এই জায়গাটা যখন ফিল করবো, তখন দেখবো এখানে একটু শক্ত শক্ত লাগছে এবং এটা থিকেন হয়ে গেছে, হ্যাঁ, কোনো কারণ। তাহলে আমার এই থিকেন এন্ডটা, এটা হচ্ছে পাইলোরিক এন্ড। এখানে যে স্মুথ সার্কুলার মাসল আছে তার থিকেনিং হয়, থিকেনিং হওয়ার কারণে পাইলোরিক এন্ডটা শক্ত দেখায়, হ্যাঁ। পাইলোরিক এন্ডটা ফার্ম একটা স্ট্রাকচারের ফিল হয়, কিন্তু এখানে কোনো মাসলের থিকেনিং নাই, কাজে এখানে কোনো আমি ওরকম আমার ফিলিংস নাই। তাহলে আমার এন্ডটা হচ্ছে কার্ডিয়াক অরিফিসের এন্ড, আর এন্ডটা হচ্ছে পাইলোরিক অরিফিসের এন্ড। ঠিক আছে? তাহলে আমার কার্ডিয়াক অরিফিসটা এটা থাকবে উপরের দিকে, আর পাইলোরিক অরিফিস এটা থাকবে হচ্ছে নিচে। এখন আমরা আমাদের হিউম্যান বডিতে স্টমাকটা ঠিক এরকম শটান করে এভাবে দাঁড়িয়ে, ঠিক আছে? এটা কেমন করে আছে? অ্যাসোসিয়েটেড অর্গানগুলো আশেপাশে থাকার কারণে তার পজিশনটা হয়ে গেছে যে এই যে কার্ডিয়াক অরিফিস, এটা মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার লেফটে সরে গেছে, আর এই যে পাইলোরিক অরিফিস এটা মিড লাইন থেকে 1.25 সেন্টিমিটার রাইটে চলে গেছে। তাহলে আমি যখন আমাকে ধরার সময় এই যে পেছনে আমার একটা হাত, স্টমাকের যে পোস্টেরো ইনফেরিয়র সারফেস, সেখানে আমি হাতটা রেখে আমার গ্রেটার কার্ভেচারটাকে লেফট সাইডে এবং কিছুটা অ্যান্টেরিয়রলি রেখে লেসার কার্ভেচারটাকে রাইট সাইডে এবং কিছুটা পোস্টেরিয়রলি রেখে কার্ডিয়াক অরিফিসটাকে আপার উপরের দিকে রেখে এবং পাইলোরিক যে অরিফিস তাকে নিচের দিকে রেখে করতে হবে। এবং আমাকে খেয়াল রাখতে হবে মিড লাইন থেকে এই কার্ডিয়াক অরিফিসটা এটা 2.5 সেন্টিমিটার লেফটের দিকে থাকে, আর এই পাইলোরিক অরিফিসটা এটা 1.25 সেন্টিমিটার রাইটের দিকে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা বলেছি যে স্টমাকের পার্টগুলোর মধ্যে আমরা বলেছি যে এই যে গ্রেটার কার্ভেচার থেকে পর্দার মতো নেমে যাবে। এখানে দেখো পর্দার মধ্যে দেখতে পাচ্ছ? তাহলে গ্রেটার ওমেন্টামের কিছু পার্ট এখানে আছে। আবার লেসার কার্ভেচার থেকেও পর্দার মতো দেখতে পাবো, এই দেখো এগুলো হচ্ছে লেসার ওমেন্টামের কিছু পার্ট। ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে ইসোফ্যাগাসের লোয়ার পোর্শন, তাই তো? স্টমাকটাকে আমাদের পড়ার সুবিধার্থে বিভিন্ন পার্টে ভাগ করা হয়। এটা এমন না যে ছুরি কাঁচি দিয়ে কেটে কেটে ভাগ করা, তা না, ইমাজিনারি লাইন টেনে টেনে ভাগ করা হয় বা বিভিন্ন অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক থেকে ভাগ করা হয়। তাহলে এখানে দেখো যে ইসোফ্যাগাস যেখানে এসে স্টমাকে ঢুকলো, এখানে একটা নচ আছে, বলা হয় কার্ডিয়াক নচ। তাহলে এই কার্ডিয়াক নচ থেকে যদি একটা ইমাজিনারি লাইন আমি যদি টানি গ্রেটার কার্ভেচারের দিকে, একটা ইমাজিনারি লাইন যদি টানি এই যে গ্রেটার কার্ভেচারের দিকে, তাহলে উপরের দিকের যে পোর্শন এইটুকু হচ্ছে স্টমাকের ফান্ডাস। এরপরে দেখো নিচের দিকে এই যে আমি বলেছিলাম না যে লেসার যে কার্ভেচার তার একটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, মানে হচ্ছে যে আসলে যে যেখানে গর্তটা থাকে যে নিচের দিকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ইনসিসুর অ্যাঙ্গুলারিস। কেমন? এই ইনসিসুর অ্যাঙ্গুলারিস থেকে যদি একটা অবলিক লাইন টানা যায়, ইমাজিনারি লাইন, কোন দিকে? এই যে নিচের দিকে যেখানে বালজিং হয়ে আছে গ্রেটার কার্ভেচারটা,
তার যে মোস্ট বালজিং এরিয়া সেই পর্যন্ত যদি আমি একটা ইমাজিনারি লাইন টানি, তাহলে সেইটা দিয়ে স্টমাকটা ফার্দার ডিভাইডেড হবে বডিতে আর পাইলোরিক পার্ট। এখন পাইলোরিক পার্টটা আবার এটা আবার আরও 3 রকম, মানে 3 পার্টে ভাগ করা হয়েছে আমাদের সুবিধার জন্য। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, আর পাইলোরিক ক্যানাল এবং পাইলোরাস। এখন পাইলোরিক অ্যান্ট্রাম এবং পাইলোরিক ক্যানালের মধ্যে কে থাকবে? তাহলে এখানে থাকবে সালকাস ইন্টারমিডিয়াস। এই দেখো, এই একটা সালকাসের মধ্যে একটা এরিয়া আছে। সালকাস মানে একটা শ্যালো একটা গর্তের মতো, ঠিক আছে? এই যে এখান থেকে এই পর্যন্ত সালকাস, একটা অগভীর একটা গর্তের মতো, এটা হচ্ছে সালকাস ইন্টারমিডিয়াস। এইটা দিয়ে এর প্রক্সিমাল পোর্শনটুকু, এটুকুন হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, আর এটুকুন হচ্ছে পাইলোরিক ক্যানাল, আর এখানে হচ্ছে পাইলোরাস, ঠিক আছে? তোমাদেরকে এখন দেখাই স্টমাকের ভেতরটা দেখাচ্ছি। আমি আরেকটা স্টমাক নিলাম, এখন এটা এগ্রেটার কার্ভেচার বরাবর কেটে ভেতরটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভেতরে অনেক ফোল্ডিং দেখতে পাচ্ছ? আচ্ছা, আবার দেখো এগুলো এরকম করে টানলে সমান হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আবার আগে ফোল্ডিং, তাই না? তাহলে এগুলো কি পার্মানেন্ট ফোল্ডিং হিসেবে রইল, যেগুলো এরকম করে টানলে সমান হয়ে যাচ্ছে? না, এগুলো পার্মানেন্ট কোনো ফোল্ডিং না, তাই না? টেম্পোরারি ফোল্ডিং। এগুলোর নাম হচ্ছে রুগি অফ দ্য স্টমাক। এগুলো কি করে? এগুলো যখন অনেক ফুড এখানে এসে জমা হবে, তখন সেগুলোকে স্পেস দেওয়ার জন্য স্টমাকটাকে ডিস্টেনশনে হেল্প করে, তাই না? অ্যালং দ্য লেসার কার্ভেচার, এই জায়গাটা, হ্যাঁ, স্টমাকের ভেতরে এই জায়গাটাতে এখানে একটা ক্যানালের মতো থাকে, ঠিক আছে? এখানে ক্যানালটা তো স্পষ্ট না, তবে ঠিক এই জায়গাটাতে একটা ক্যানালের মতো থাকবে অ্যালং দ্য লেসার কার্ভেচার। এই ক্যানালটাকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানাল, ঠিক আছে? তো গ্যাস্ট্রিক ক্যানাল যদি দেখাতে বলে, তাহলে আমাকে স্টমাকের ভেতরে লেসার কার্ভেচার যেদিকে থাকবে সেই দিকটাতে আমাকে দেখাতে হবে। এটা কেমন করে ফর্ম হবে, আমরা ভিতরের স্ট্রাকচার যখন করবো মাসলগুলো, তখন দেখবে ওখান থেকে আমরা পড়ে ফেলবো। অবলিক মাসলের কথা যখন বলবো সেখান থেকে পড়ে ফেলবো। এবার দেখো, এই যে স্টমাকটা, এটা যদি আমি তুলে ফেলি, তাহলে আমার এইখানে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার আছে, দেখতে পেয়েছ? তাহলে এই যে স্ট্রাকচারগুলো একটা বেডের মতো তৈরি করেছে, তাই না? এই বেডে স্টমাকটা শুয়ে আছে, এই বেডটাকে বলা হচ্ছে স্টমাক বেড, ঠিক আছে? স্টমাকের জন্য বেড, তাই স্টমাক বেড। এখন কি কি স্ট্রাকচার স্টমাক বেড ফরমেশন করে? এখন দেখো, আমি স্টমাকটাকে তুলে দিই, বাকি স্ট্রাকচারগুলোর নাম তোমরা নিজেরাই বলতে পারবে। এই দেখো কি কি পাচ্ছি আমরা। একদম উপরের দিকে যে এইখানে এই জায়গাটা হচ্ছে লেফট ক্রাস অফ দি ডায়াফ্রাম। এই যে ডায়াফ্রামটা, এটা একটা ক্রাস, লেফট ক্রাস, ঠিক আছে? তারপরে এই যে নিচেরটা, এটা হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তার এই পাশে এই যে খয়েরি রঙের এই যে ছোট্ট জায়গাটা, এটা হচ্ছে কিডনির অ্যান্টেরিয়র সারফেসের আপার পোর্শন আর কি, ঠিক আছে? লেফট কিডনি, তাহলে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি, আপার পার্ট। এই জায়গাটাতে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, হ্যাঁ, এই যে লাল রঙের একটা স্ট্রাকচার, দেখতে পাচ্ছ কিনা? এই যে লাল রঙের একটা স্ট্রাকচার, স্প্লেনিক আর্টারি। এরপরে দেখো এটা হচ্ছে ট্রান্সভার্স মেজোকলন, ঠিক আছে? অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স মেজোকলন। এটা হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড, যেটা ট্রান্সভার্স কোলনকে হোল্ড করে রাখে, ধরে রাখে। এই গেল। আর এইখানটাতে দেখো আছে হচ্ছে স্প্লিন। তো স্প্লিনের সাথে স্টমাক সবসময় ওই পর্যন্ত যায় না, যখন ডিস্টেন্ডেড থাকে, এই স্টমাকটা ডিস্টেন্ডেডই, তখন সেটা স্প্লিনের যে গ্যাস্ট্রিক ইমপ্রেশন আছে সেটার কন্ট্যাক্টেও চলে আসে, হ্যাঁ? তাহলে এই স্ট্রাকচারগুলোই তোমার স্টমাক বেডের স্ট্রাকচার। এখন আমরা স্টমাকের একটা অ্যানাটমিক্যাল পজিশনকে কেমন করে ক্লিনিক্যালি কোরিলেট করা হয়েছে সেটা দেখি। যেমন বডিতে স্টমাকটা এরকম করে আছে, এখানে আছে লিভার, এদিকে ট্রান্সভার্স কোলন,
আর এখানে যদি থোরাসিক কেসটা থাকতো, বনি থোরাসিক কেস, তাহলে লেফট যে কোস্টাল মার্জিন সেটা এরকম করে থাকতো। এখন দেখতো যে স্টমাকের এই এরিয়াটা ওপেন না, অ্যাবডোমিনাল ওয়ালের থেকে আমি যদি এই সাইড দিয়ে আমি যদি অ্যাপ্রোচ করি, তাহলে আমি তো স্টমাক থেকে পাবো, তাই না? হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এই দেখো ত্রিভুজের মতো জায়গা, তাই না? এই এই লেফট সাইড আছে লেফট কোস্টাল মার্জিন, রাইট সাইড আছে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লেফট লোব, ঠিক আছে, বা ইনফেরিয়র বর্ডার অফ দ্য লেফট লোব, আর নিচের দিকে ট্রান্সভার্স কোলন। তাহলে এখান থেকে কি হয়, যখন ইসোফেজিয়াল অবস্ট্রাকশন হয়ে যায় কমপ্লিটলি, তখন পেশেন্টের ফিডিংয়ের জন্য ঠিক এই জায়গাটা দিয়ে টিউব ইনসার্ট করে স্টমাকে খাবার দেওয়ার জন্য টিউব ইনসার্ট করা হয়, ঠিক আছে? এই অপারেশনটাকে বলা হয় গ্যাস্ট্রোস্টমি অপারেশন। কোথা দিয়ে করে? তাহলে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল দিয়ে। বুঝতে পেরেছো কোথায় গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল?